ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। তোকে মোহাম্মদপুরে সেকেন্ড টেক 12 নম্বরে আমার ছেলের আজকে রেজাল্ট দিছে। ও লেভেলের তো সব বন্ধুবান্ধব দেখা, ওদের সবাই মিষ্টি টিষ্টি খাওয়ালাম। তো খাওয়ার আসার পথে আঙ্কেলের সাথে দেখা হইলো। আঙ্কেল অনেক আগে নির্বাচন কমিশনে ছিলেন, সম্ভবত আমাদের এখন যিনি উপদেষ্টা পরিষদে একজন আছেন, যিনি সাগাত সাহেব, ওনাদের সাথে সম্ভবত ছিলেন, নাকি রিটায়ার করছিলেন। তো ওরা ওনার বাড়ির সামনে দেখা আর কি। তো ভ্যানের পর বসে আর কি গল্প করলাম। তো বলছে, আঙ্কেল কী অবস্থায় সেই। তো আমি তো বললাম, আঙ্কেল আমি তো বুঝি কম, আপনারা তো সবই জানেন। যা তো আমি তো রিটায়ার করছি বাবা কত আগে, নিয়ম টিয়ম কি কোনো চেঞ্জ হয়েছে কি না, বা ওই যে কত কিছু হচ্ছে, এইগুলো কি তুমি কি মনে করো? তা আমি বললাম, আঙ্কেল আমাদের দেশে কাগজ কলমে যে নিয়ম আছে, আমরা সেই নিয়ম এক্সিস্টিং যা আছে তা যদি আগে পালন না করি, তাহলে আমাদের অন্য যদি কোনো আরও রুলস বানাই, রেগুলেশন বানাই, তাহলে কি কোনো লাভ হবে? যা এক্সিস্টিং আছে আমাদের তো এটা পালন করা উচিত, দেন আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আগাতে পারি। হ্যাঁ, ইয়েস বাবা, তুমি তাই রাইট বলছো। আমাকে বাবা বলে কি ডাকে। যাই হোক, ওয়ান্স আপন এ টাইম মানে আমার শ্বশুরের বাসা উনি আবার ভাড়াটিও ছিলেন, পরবর্তী জিনিস বাড়ি করছেন। যাই হোক, এনিওয়ে, তো তোমার কী মনে হয়? আমি ঠিক বুঝলাম না, আমাকে জিজ্ঞেস করতো। আমি বললাম, আঙ্কেল বিগত দিনে আমাদের যা হয়েছে না হয়েছে সেটা আমরা ভুলতে পারবো না, সেখান থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে রিজিওনাল স্টাবিলিটি এবং আমাদের দেশের স্টাবিলিটিতে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমরা চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি এবং খুবই ক্রিটিক্যাল মোমেন্ট পার করতেছি আমরা। সো আগামী নির্বাচনটা সকল দলের নিবন্ধিত যে নিয়ম আছে, যে নিবন্ধন আছে, কোনো অবস্থাতেই, যেহেতু সংবিধান কোনো অবস্থায় চেঞ্জ করা আছে না, অর্থাৎ ঐক্যমত কমিশন আমার মনে হয় কোনো তারপরে জুলাই সনদ, কোনো কিছুই এইগুলোর এক্সিস্টিং বা এগুলো নিয়ে আমাদের বার্গেনিংয়ে যে মনে হয় না বেশি একটা লাভবান আমরা হব। আমাদের সকল রাজনৈতিক দলের মতামতের, সকল রাজনৈতিক দল এক কথাই হইতে হবে যে আমরা সকলে মিলে একটা ফেয়ার নির্বাচন করব। সরকার না, রাজনৈতিক দল, এবং বিশ্ববাসীকে আমরা দেখাবো হ্যাঁ আমরা ফেয়ার নির্বাচন করতে পারি। সেই প্রসঙ্গে যে এক্সিস্টিং রুল আছে, সেই রুলের প্রথমে আমাদের সকল রাজনৈতিক দলের একটা করতে হবে যে আমরা যথাযথ আইন মেনে চলব। যেমন ডুয়াল সিটিজেন আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সে যে দলেরই হোক। বিগত সরকার সেটা ফলো করি নেই, তাহার জন্য আইনগত যে ব্যবস্থা আছে চলতেছে, চলবে। আইনের গতিতে চলবে, নির্বাচনের গতিতে চলবে। এবং এই ডুয়াল সিটিজেনগুলোকে তাহলে ফেলাই দেবেন? আমার বলছে যে বাবা তুমি বলো তাহলে তোমরা কী করবা? তো এখন তো আঙ্কেল এটা তো ডুয়াল সিটিজেন, এখন কিছু করা যাচ্ছে না, কারণ আগামী নির্বাচন শেষ হলে দেন সংবিধানে 2/3 মাধ্যমে যে নিয়ম আছে ডুয়াল সিটিজেনের জন্য কোনোটা ব্যালেন্স পলিসি করা যেতে পারে, বাট এখন আর সেই সুযোগ তো নেই। অতএব ডুয়াল সিটিজেন কেউ, সে যে দলেরই হোক, পার্টিসিপেট করতে পারবে না। ঠিক একইভাবে আরও কিছু সম্পদের হিসাব বিবরণী, ইনকাম ট্যাক্স অমুক টমুক, তারপরে উপদেষ্টাদের কথা বললো, যে এই যে নিউজ দেখতেছি কয়েকদিন যাবৎ, ও গোলাম মোল্লা রনি ভাইয়ের কথা বললো। আমি এবার শেয়ার করছি ইউটিউবে, তো উনি এবার দেখে আর কি। তো আমি বললাম যে এটা অবশ্য ঠিক বলছেন যে নিজে ঠিক না রেখে আঙ্কেল অন্যকে বলা যায় না। তবে হ্যাঁ, আমার ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে আমি একজন ট্যাক্স পেয়ার, আমি আমার ওয়াইফ এই 2007 সাল থেকে, যে ট্যাক্স উপদেষ্টা পরিষদে অনেকেই আছে, 2-1 আছেন, ছাত্র 2জন আছেন মনে হয়, ওদের তো মনে হয় ট্যাক্স ফাইল মনে হয় নেই। তো ট্যাক্স ফাইল ওদের খোলা উচিত। তবে অনতিবিলম্বে আগে উপদেষ্টা পরিষদের এবং 5ই আগস্টের পরে যারা সরকারের কাছের
এবং বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য অবশ্যই একটা আইন আছে, মনে হয় নিয়ম আছে, রুলস আছে সম্পদ বিবরণীর কোনো কিছুর। এবং যদি তাদের মধ্যে কেউ ভোটার না হয়ে থাকেন তো অলরেডি হয়তো বা ইনক্লুড হয়েছেন, তো সম্পদ বিবরণীটা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল আগে তাদের করতে হবে। এটা আমাদের রাজনৈতিকবিদ সকল রাজনৈতিক দল মিলে একটা লাইন বলতে হবে যে আপনারা আমাদের গার্ডিয়ান, অতএব আপনারা আগে করেন এবং সেটা দেখে আমরা জনগণ করব। আদারওয়াইজ আমরা জনগণ আপনারা গার্ডিয়ান, আমাদের দায়িত্বে এখন আছেন, আপনারাই যদি নিজেরা না শুধরান, না ঠিক করেন, তাহলে আমরা কেমনে শিখবো, কেমনে শুধরাবো? বাট হ্যাঁ, আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের কারোর ইনকাম ট্যাক্স ফাইল ঠিক নাই, ঠিক রাখা সম্ভব না, বাট সেটা টলারেবল। কেউ আমার এই কথা দ্বিমত করতে পারবেন না যে বাংলাদেশের কারোর ট্যাক্স ফাইল, ইনকাম ট্যাক্স, সম্পদের বিবরণ 100% ঠিক আছে, পসিবল না, বাট হ্যাঁ সেটা টলারেবল থাকা উচিত, কারণ হিসাব ঠিক মতো থাকে না। তো সাপোজ আমার 17টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, দেখা গেলো 17টা ব্যাংকের লাস্ট 8-10 বছর ধরে তো মনে হয় আমি 17টা ব্যাংকের 10টা 15টা মনে হয় অ্যাকাউন্টে আমার ট্রানজ্যাকশনই হয় না, 2000 টাকা 5000 টাকা মনে হয় আছে, বাট এটা আমি দেখা গেলো আয়কর বিবরণীতে দেখাতে ভুলে গেলাম। এখন শত্রুতা 2 টাকা দিয়েও মানুষ শত্রুতা করা যায়, 2000 কোটি টাকা দিয়ে শত্রুতা করা যায়। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের টলারেবল হতে হবে। সকলে মিলে আসেন, সকল রাজনৈতিক দল মিলে আসেন, এইভাবে আমরা করি। তো আমার আঙ্কেল কথাগুলো শুনে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট জানালো যে তুমি যেটা বলছো আসলে এটা যদি আমাদের দেশে হয়, রাজনৈতিক দলই তো আসলে বাবা দেশ চালায়, আর আমরা যারা চাকরি করে আসছি আমরা গোলাম কীভাবে, আমরা বাইসড কীভাবে হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি যে অমুক দল ক্ষমতায় আসতেছে তখন প্রশাসন অটোমেটিক, আমি তো নির্বাচন কমিশনে একজন ছিলাম 5 জনের, সবাই তো আমি 5 বছরের জন্য আছি, কিন্তু যারা পার্মানেন্ট আমি তাদের সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না। সো এটা একটা ইফেক্ট আছে, ইফেক্ট থেকে বের হতে গেলে এই একটা ফেয়ার প্র্যাকটিসের মাধ্যমেই সকল দল মিলেই করতে হবে যে সবার জন্য সমান রুলস এবং টলারেবল। আমি একবারেই সব পরিষ্কার করছি না, আগে অবশ্যই উপদেষ্টা পরিষদ যারা আছেন এবং রিলেটেড যারা নতুন ঢুকছেন উপদেষ্টা মানে সরকারের, তারা অনতিবিলম্বে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন এবং আমাদের জন্য সুযোগ তৈরি করে দেন। এটা সকল রাজনৈতিক দলের আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা করা উচিত। দল সিটিজেন পার্টিসিপেট করতে পারবে না এবং আমাদের যে এক্সিস্টিং রুল আছে আমরা টু দ্য পয়েন্টে সবাই রুলটা ফলো করি। যদি কোনো রাজনৈতিক দল কেউ না জানে থাকে রুল জানেন, জানার পরে যদি দেখেন যে এক্সিস্টিং রুলে সমস্যা হয় সেটা আপনি উত্থাপন করেন যে এটা তো আমাদের দলে বা আমাদের সাপোর্ট করতেছে না, এটাকে আমরা ছাড় পাইতে পারি কি না। হ্যাঁ, সবাই মিলে একটা ডিসিশন নেওয়াও যেতে পারে, বাট হ্যাঁ রুল চেঞ্জ করার কোনো অপশন কিন্তু নেই। অতএব এক্সিস্টিং রুলের উপরে একটাই আমাদের উপায়, আগামী নির্বাচনে ইনশাল্লাহ সকল রাজনৈতিক দল আমরা সবাই মিলে এক্সিস্টিং রুলের যথাযথ প্রয়োগ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে ফেয়ার ফ্রি একটা ইলেকশন আমরা করি। এটাই হবে আমাদের বাংলাদেশের উন্নতি বলেন, ডেমোক্রেসি বলেন, মানবাধিকার বলেন, গণতন্ত্র বলেন, সম্মান, এক অন্যের প্রতি অন্যের সম্মান, যে যার অবস্থানে আছে তার সম্মান, ভোটের সম্মান, সকল কিছু আমার মনে হয় এখান থেকে আমরা ভ্রাতৃত্বের মাধ্যমে শুরু করতে পারি। ঘৃণাই উপহার দেয়, আর একটা নেগেটিভ মাইন্ড কখনো পজিটিভ কিছু দেয় না। এক হাতে কখনো তালি বাজে না, হাতের 5 আঙ্গুল সমান না, প্রতিটা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন, বাট টলারেবল যে আমি বললাম সবাই নিয়ে সবাই মিলেই আমার মনে চলা উচিত। তো সকলে ইনশাল্লাহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেন, সেটা ডিসেম্বরের 16 তারিখ ইনশাল্লাহ হোক বা ফেব্রুয়ারির 8 তারিখ বা 14 তারিখ যাই হোক, ডেটটা তো মনে হয় ফিক্সড হয়ে যাবে ইনশাল্লাহ 2 দিনের ভিতরেই। সেইভাবে সকলে প্রস্তুতি নেন।
আর অনতিবিলম্বে আর কি যারা ডুয়াল সিটিজেন, যেমন গত আওয়ামী লীগের যে বিচার চলতেছে, কারা অংশগ্রহণ করতে পারবে কি না, এগুলো ফেয়ারভাবে আর কি নির্বাচন কমিশনের, নট সরকারের, নির্বাচন কমিশনের কোনো আইন আছে কি না, আইনের থেকে জানানি দেওয়া উচিত যে এটা পারবে কি না পারবে। ডুয়াল সিটিজেন তো পারবেই না, যারা ডুয়াল সিটিজেন, বাকি কারা পারবে না পারবে। জেলে থেকেও তো ব্রিটিশ মানে বিবিসির একজন সাংবাদিকের একটা রিপোর্ট আমি অনেক আগে দেখছিলাম, তিনি আখ্যায়িত করছিল অবাক, মানে এই যে আমাদের জাতিটা নিয়ে, যে বাঙালি একটা অবাক জাতি, যে এই টানা হিসরা করে প্রেসিডেন্ট মানে এরশাদ সাহেবকে নামানো হলো, টানা হিসরা করে আন্দোলনের মাধ্যমে তিনি জেলে, অথচ জেলের ভিতর থেকে নির্বাচন করে তিনি এবার পাশও করলেন। তাহলে বুঝলাম না এই জাতি, এটা একটা বিবিসির সাংবাদিক, যে কোনো একটা সাংবাদিক রিপোর্ট করেছিলেন, আমরা সেই জাতি যে এরশাদ সাহেবকে নামানো হয়েছে টানা হেঁচড়া করে, উনি জেলের ভিতর থেকে নির্বাচন করে উনি কিন্তু পাশ করছে ভ্রাতৃত্বের মাধ্যমে, নয় প্রতিশোধের আগুনে। এবং পেয়ার সিস্টেম বা যে কোনো সিস্টেম যাই হোক, সেটা এখন পসিবল না, এক কক্ষ দুই কক্ষ পসিবল না, কারণ সংবিধান আমাদের নির্বাচিত সরকারে যাই করতে হবে। এবং আমরা চেষ্টা করব ইনশাল্লাহ 300টা আসনে গত 55 বছরে আমাদের বুদ্ধিভিত্তিক, কারণ ইন্টারন্যাশনাল সম্প্রদায় একটাই সবাই, যে ভারত সবচেয়ে বেশি ভুক্তভোগী, বাংলাদেশ আমরা তো ভুক্তভোগী হচ্ছি, সবচেয়ে বেশি লুজার আছে ভারত, তারপর চায়না। দ্যাটস মিন রিজিওনাল ইনস্টাবিলিটি, রিজিওনাল ইনস্টাবিলিটির সাথে টোটাল ওয়ার্ল্ড ইনস্টাবিলিটি রিলেটেড। আমাদের শরীরে 306টা হাড় আছে বা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর সাথে একটা না একটা ইকোসিস্টেম কানেক্টেড। ঠিক তেমনিভাবে প্রতিটা দেশ, পৃথিবীর কোনো অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের অবস্থানগত কারণে পৃথিবীতে ইফেক্ট পড়তেছে এটা। এবং এই ইফেক্ট থেকে বেরোতে হলে আমাদের বিগত দিনের ধারাবাহিকতা, যে দলীয় একচাটিয়া এমপি মন্ত্রিত্ব বা একক নেতৃত্ব, এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ, অনেকে বলতে পারেন তাহলে দুর্বল সরকার হবে। নো, দুর্বল সরকার হবে না। আমরা 300 জন সেই ধরনের এমপিকে আমরা ভোট দেব, সচেতন থাকব, যাতে বুদ্ধিভিত্তিক এই বর্তমান যুগের সাথে চলমান, বিশ্বের সাথে চলমান থেকে আমাদের দেশের মানুষের যথাযথ ভোটের অধিকার, ভাতের অধিকার, অর্থাৎ 5টা আমাদের যে মূল চাহিদা, তা যথাযথভাবে স্টেবল আমাদের ইনশাআল্লাহ প্রথম দায়িত্ব থাকুক। আসেন আমরা করি সকলে। ধন্যবাদ।